তোমার শ্বশুরমশাইয়ের খুব আত্মসম্মান, বুঝলে? নিজেকে দায়ী মনে করে তার চিকিৎসার সব খরচ নিলেও যখন তাকে বললাম আমি আপনার জন্য নকল পা লাগানোর ব্যবস্থা করব, তখন তোমার শ্বশুর আমাকে কি বলে জানো? বলল, অক্ষম হয়ে সারা জীবন স্ত্রীর বোঝা হয়ে কাটিয়ে দিতে সক্ষম হলেও অন্যের দেওয়া পা নিয়ে চলতে সক্ষম হব না। বারবার মনে হবে কাউকে বাঁচানোর প্রতিদান নিয়ে আসি আমি, অন্যের দয়ায় বেঁচেছি আমি, ঋণের বোঝা আমি বইতে পারবো না। সেদিন আমার আর বলার মতো কিছুই ছিল না। মাঝে মাঝে সামান্য কিছু উপহার নিয়েও যদি তাদের বাড়িতে গিয়েছি, তখনও তাতে সে রেগে যেত। আমি সর্বদা যেতে না পারলেও যোগাযোগ সবসময় রেখেছি। মানুষটা এত দরিদ্রর মাঝেও কখনো কোনো অভিযোগ করেনি, আর নয়তো আমার কাছে কিছু চেয়েছিল। শুধু যখন তার মেয়েটা মেডিকেলে চান্স পেয়ে ব্যর্থ হলো, সেদিন আমাকে ফোন করে শুধু একটা আবদার করেছিল। তার মেয়েটা ব্যর্থ হয়ে কেঁদেছিল, যা তিনি সহ্য করতে পারেনি। তাই কথার মাঝে আমাকে বলে ফেলেছিল, ভাই সাহেব, আপনাদের তো অনেক ক্ষমতা, দেখুন না আমার মেয়েটা কোথায় চান্স পাওয়াই দিতে পারেন কিনা। আমার মেয়েটার স্বপ্ন ভেঙে গেলে আমি আর সইতে পারবো না। হয়তো চান্স না পেলেও নোমান ভাই আর নিশাদ একদিন সব মেনে নিত, কিন্তু সুযোগ পেতেই আমি হাতছাড়া করতে চাইনি। তোমাকে ব্ল্যাকমেইল করেই বিয়ে করতে বাধ্য করেছিলাম। আমি নোমান ভাইকে কথা দিয়েছিলাম তার মেয়েটা এখানে ভালো থাকবে, কিন্তু দেখো আজও আমি তোমার জন্য হেরে গেলাম। লম্বা বক্তব্য শেষ করে থামলেন আরহান সাহেব। রুমে 3টি মানুষই নীরব। রিমি বেগমের চোখ ছলছল করে উঠল। স্বামী ভেঙে পড়েছে বুঝতে পেরে স্বামীর পিঠে হাত বুলিয়ে দিল। রায়ান নিজেকে অসহায় মনে করল। বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা বের হলো না মুখ দিয়ে। আরহান বাবু স্ত্রীর ভরসা পেয়ে জোরে একটা শ্বাস নিয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, আমাদের উচিত হয়নি তোমার সম্মানিত না থাকার সত্ত্বেও সন্দেহ জোর করে বিয়ে দেওয়ার। ভুলে বসেছিলাম একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের পারমিশন ছাড়া বিয়ের মতো এমন একটা কাজ করা উচিত নয়। তোমার মতামতকে গুরুত্ব দেইনি তখন আমি, কিন্তু বেশি দেরি হয়নি। তাই সময় থাকতে সব ঠিক করতে চাই। হয়তো নোমান ভাইয়ের চোখে চোখ রাখতে ব্যর্থ হব, লজ্জিত হব আমি, কিন্তু মেয়েটার স্বপ্ন আমি যে করেই হোক পূরণ করব। তোমাকে আর এসব নিয়ে কোনো দায়িত্ব নিতে হবে না। ডিভোর্স পেপার রেডি হতেই শুধু একটা সই করে দিও। এতক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকলেও এখন আর নিশ্চুপ থাকতে সফল হলো না রায়ান। যার মুখ দিয়ে ক্ষমা চাওয়ার মতো কোনো শব্দ বের হচ্ছিল না, সে তার বাবা থামাতেই শান্ত স্বরে অকস্মাৎ বলে উঠল, আচ্ছা আব্বু, তোমার কয়টা নাতি নাতনি চাই? ছেলের অকস্মাৎ এমন বক্তব্য শুনে মিয়া বিবি দুজনে আশ্চর্য হয়ে তাকালো। তাদের ছেলে মজা করার মতো ছেলে নয়, আর এমন মুহূর্তে তো নয়। তাহলে এসব কথার মানে কি? রিমি বেগম অবাক হয়ে হাঁ করে ছেলের পানে তাকিয়ে থাকলেও আরহানবাবু বিছানা থেকে উঠে হালকা রাগত্ব স্বরে ধমকে উঠল, এই মুহূর্তে তুমি কি মজা করছো রায়ান? এসব প্রশ্নের মানে কি? বাবার রাগ দেখেও এবার আর রায়ানের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। মাথাটা এপাশ ওপাশ ঘুরিয়ে বাবার চেষ্টা বলে উঠল, আচ্ছা এটা বলো, প্রথমে তোমার নাতি চাই নাকি নাতনি? ছেলের প্রশ্ন শুনে আরহান সাহেব থমথমে খেয়ে গেল। রাখতেও যেন ভুলে গেলেন তিনি। থমথমে সুরে বলল, নাতি নাতনি একটা হলেই হয় আমার। কিন্তু আমার একসাথে দুটোই চাই। নিজের কথা শেষ হতে না হতেই পুনরায় ছেলের মুখে ভাবলেশীন এমন নির্লজ্জ কথা শুনে আরহান সাহেবের মুখ হা হয়ে গেল। এতক্ষণ তিনি কি লেকচার দিয়েছে তাই ভুলতে বসল। স্বামীকে চুপ থাকতে দেখে রিমি বেগমই প্রশ্ন করে উঠল, আর আমার নাতি নাতনির মা কে হবে শুনি? কে আবার, তোমার বৌমা? এত দ্রুত উত্তর পেয়ে রিমি নেওয়াজ পুনরায় সাইলেন্ট মোডে চলে গেল। কিন্তু আরহান সাহেব হুঁশে ফিরে গোমরা মুখে জিজ্ঞেস করল, তাহলে কি বলতে চাইছো? তুমি কি নিশাদকে ডিভোর্স দিবে না নাকি অন্য কাউকে? বাবাকে কথা শেষ করতে দিল না রায়ান। ডান হাতের সাহায্যে মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে সে একই স্বরে বলে উঠল, ডিভোর্স দেওয়ার প্রশ্নই আসে না আব্বু। বিয়ে যখন হয়েছে তখন তোমার বৌমা না চাইলেও আমার সাথেই থাকতে হবে, আর আমার রাগকেও সইতেই হবে। তাহলে তুমি কি সত্যিই ডিভোর্স দিবে না? বাবার অবাক স্বরের প্রশ্ন শুনে তাদের আরও অবাক করে দিতে রায়ান মুচকি হাসি ফুটিয়ে বলে উঠল, আগে তোমার জন্য দুটো নাতি নাতনি চাই, তারপর ভেবে দেখবো ডিভোর্স দেবো কিনা।
এখন আপাতত এসবের মুড নেই। আরহান সাহেব আর কি বলবে, ছেলেকে বুঝলো না। ছেলে ডিভোর্স দিবে না শুনে যেমন ভালো লাগছে, তেমন কোথাও একটা চিন্তা থেকে যাচ্ছে। ছেলেটা আজ মেরেছে পর্যন্ত মেয়েটাকে, আর এখনও তো তেমন করে মেনেই নেয়নি রায়ান। তাহলে কেন এসব বলছে? আরহান সাহেব পুনরায় আহত স্বরে প্রশ্ন তুললেন। তুমি কি আমার কথা ভেবে বা শুধুমাত্র দায়িত্বের খাতিরে এই বিয়ে মেনে নিতে চাইছো? না হলে ডিভোর্স দিতে চাইছো না কেন? দেখো, এমন না হলে তো। এবারও আরহান সাহেবের কথার মাঝে কথা বলে উঠল রায়ান। স্বরের সাথে মিশেছিল একটা সাবেক আত্মবিশ্বাস, যেন এটাই এক চরম সত্যি যা সে উচ্চারণ করেছে। বিকজ আই লাইক হার আব্বু। ছেলের মুখে এমন কথা শুনবে তারহান সাহেব বা রিমি বেগম কেউ ভাবেনি। এজন্য অষ্টম আশ্চর্য, এত জলদি তাদের ছেলেটা মেয়েটাকে পছন্দ করে নিল। আরহান সাহেবের যেন ঠিক সত্যি মনে হলো না কথাটা। তিনি রাগত্ব স্বরে আবার প্রশ্ন করল। যদি বৌমাকে অপছন্দই করে থাকো তাহলে মেরেছো কেন, ইডিয়েট? রায়ান আর এই রুমে থাকার প্রয়োজন মনে করলো না। রুম থেকে বেরোনোর জন্য হাঁটতে শুরু করলো। মুখে উচ্চারণ করলো। মার খাওয়ার মতো কাজ করেছে তাই মেরেছি। চিন্তা করুন আব্বু, মেরেছি যখন তখন আদরও করে দিব তোমার বৌমাকে। এবার যেন দুজনেই উষ্টা খেল, দুজনেই কেসে উঠল। তাদের গম্ভীর ছেলে যে এমন কথা বলতে পারে তা বোধহয় তাদের ভাবনাতে ছিল। আরহান সাহেব হালকা লজ্জিত হলেও ছেলের উদ্দেশ্য ধমকে উঠল। হাঁটাস ছেলে, লজ্জা করে না নিজের বাবার সামনে এসব কথা বলতে? তুমি তো চেয়েছিলে আব্বু জানো আমি সর্বদা তোমার বৌমার কাজ ঘেঁষে থাকি, তাহলে যা করবো তা মুখে বলতে এত রেগে যাচ্ছ কেন আব্বু? প্রশ্ন করল, অথচ তার উত্তর শোনার প্রচেষ্টা করল না রায়ান। বাবা মায়ের রুম ছেড়ে চলে গেল সে। আরহান বাবু ধাপ করে বসে পড়ল বিছানায়। মনে মনে বিড়বিড় করে উঠল, অসভ্য ছেলে। ওনার যেন নিজের কান আর চোখকে বিশ্বাস করতে ইচ্ছে হলো না। তার বেরসিক ছেলেটা বুঝি রসিক হতে শুরু করেছে। বউয়ের পানে তাকাতেই দেখল বউ তার কটমট করে তাকিয়ে আছে। হয়তো ছেলেরা পুনরায় খাটাস বলেছে বিধায়। তবে আরহান বাবুর কেন যেন খুশি খুশি অনুভব হলো। হয়তো ওনার প্রচেষ্টা সার্থক হয়েছে, আংশিক হলেও সেজন্য। তাই বউর রাগকে পাত্তা না দিয়ে খুশি মনে বলে উঠল। মনে হচ্ছে দ্রুত নাতি নাতনির মুখ এবার দেখেই ছাড়বে অগ্নি। খণ্ড খণ্ড মেঘ এসে জড়ো হয়েছে আকাশের বুকে, অন্ধকারে ভরিয়ে তুলছে ধরণী মাথাকে। আবার পুনরায় তা উড়ে যাচ্ছে দূর অজানায়। তবে আধার রাতে তা বোঝা বড়ই কষ্টকর। সেই দূর আকাশ পানে নিষ্পলক তাকিয়ে আছে দুটো বাদামি রঙা মণিযুক্ত চোখ। তাকে ওই দূরের আকাশটার মতোই মনে হলো। দিনের বেলায় যেমন ঝলমলে রোদ উঠলে মানুষ মনে করে এই তো আকাশ মন খুলে হাসছে, তার বুকে কোনো কষ্ট জমা নেই। অথচ রাতের বেলায় হয়তো কেউ খেয়াল করেই দেখেই না কখনো কখনো মেঘ পুঞ্জীভূত হয়ে তাকে গ্রাস করে নেয়। তারও তখন কেঁদে উঠতে মন চায়। ঠিক তেমন করেই পিয়ার্সের কষ্টটা হয়তো কেউ উপলব্ধি করতে পারছে না। পারবে কি করে? কেউ হয়তো তার হাসির আড়ালে থাকা কালো আধারটাকে খেয়ালই করছে না। পিয়ার্সের চোখের সামনে ভেসে উঠল বড় বড় পাপড়ি দ্বারা আচ্ছাদিত দুটি কাজল কালো আঁখি। সে আঁখি দেওয়ার গভীর চাহনি, মিষ্টিমধুর ন্যায় হাসিযুক্ত আনন্দ, বুলবুলির মতো কথা ওড়ানোর সে দৃশ্যগুলো সব যেন চাক্ষুষ ঘটছে এমন মনে হলো। গ্রামে কাটানো 10টা দিন, তাদের পরিচিত হওয়া, একে অপরের সাথে কথা বলা, সময় কাটানোর মুহূর্তগুলো চোখের তারায় ভেসে উঠছে। সব কিছুই জীবন্ত হয়ে ফুটে উঠেছে। তবে সব কিছুর মাঝে একটা জিনিসকে মানতে ভীষণ কষ্ট হয়। যে মেয়েকে নিয়ে অল্প দিনের মধ্যে এত স্বপ্ন সাজালো, যাকে বউ করে নিজের ঘরে সাজিয়ে রাখার ইচ্ছা পোষণ করেছিল, সেই মেয়েটা এখন অন্য কারো ঘরণী, তাও কি তার প্রিয় বড় ভাইয়ের। এটা কি করে মেনে নেওয়া যায়? এই অমোঘ সত্য যে হলাহল স্বরূপ, সত্যকে ধারণ করতে চাইলেই তা যেন এক লহমায় জীবনের নাশ ঘটিয়ে ফেলবে। অথচ না মেনেও উপায় নেই। ছেলেরা নাকি কাঁদে না, অথচ পিয়ার্সের যখন ওই মানবীর কথা স্মরণ হয় তখনই তার চোখ দুটো ঝাপসা হয়ে ওঠে, যেমনটা এখনো হচ্ছে। সে বুঝতে সক্ষম তার ভাইটা ওই মানবীকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসারই কথা। মেয়েটাই তো অমন। যে কাছে থেকে মেয়েটাকে গভীরভাবে উপলব্ধি করতে পারবে, সে কখনো ভালো না বেশে থাকতেই পারবে না। যদি তার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, পিয়ার্স হয়তো তখন তার ভাইকে বলতো মেয়েটাকে মেনে নে, ভালোবাসার চেষ্টা কর। কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে এসব কি করে বলবে? যেখানে রায়ানের একটু একটু কাছে আসায় মেনে নিতে কষ্ট হচ্ছে। সে তো আগে ভালোবেসেছিল, তাহলে সে কেন পেল না মেয়েটাকে একান্ত নিজের করে? আর হারিয়ে ফেললেও এমন করে হারাতো যে আর কখনো খুঁজেই পেত না।
কিন্তু এ কেমন হারানো, যে মেয়েটাকে সর্বদা তার ভাইয়ের সাথে চোখের সামনেই দেখতে পাবে। এর থেকে তো বোধহয় মৃত্যুই শ্রেয় ছিল। পিয়ার্সকে আর দুঃখ বিলাস করার সুযোগ দিল না। পকেটে থাকা ফোনটা বেজে উঠল শব্দ করে। পিয়ার্স ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা বের করতেই দেখলো তার মা কল করেছে। কথা বলতে ইচ্ছে হলো না, তাই ফোনটা কেটে দিয়ে মায়ের উদ্দেশ্যে ছোট একটা বার্তা প্রেরণ করলো। পুনরায় ফোনটা পকেটে পুরে রেখে নিজের পাশে দাঁড় করানো গাড়িটার পানে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করে গাড়ি স্টার্ট দিতেই চোখের পলকের সমস্ত নির্জনতা ছাড়িয়ে শহরের টিম লাইটের আলো ঝলকানির রাস্তা পেরিয়ে ছুটে গেল তার গাড়িটা শাসা বেগে। নিজের রুমের দিকে অগ্রসর হতে গিয়েও থেমে গেল রায়ান। পিছু ঘুরে দুটো রুম পেরিয়ে বোনের রুমের সামনে এসে স্থির হলো। দরজা আটকানো দেখে নক করলো রায়ান। 5 সেকেন্ড পেরোতেই দরজাটা খুলে গেল। সম্মুখে দৃষ্টি ফেলে বোনকে দরজা খুলতে দেখে বোধহয় একটু বিরক্ত হলো। কালক্ষেপণ না করে বোনের উদ্দেশ্য বলে উঠল, তোর ভাবিকে আসতে বল। এত রাতে নিজের ভাইকে তার ভাবিকে ডাকতে আসে একটু অবাক হলো অর্থী। সে সন্ধ্যার ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরে সব শুনেছে। তার ভাবিটা মন খারাপ করে শুয়ে আছে। তার ভাবি না বললেও সে বুঝতে সক্ষম যে তার ভাবির মন খারাপ। খারাপ লাগারই কথা। তার ভাই এমন একটা কাজ করবে তা যেন কল্পনাতীত। ভাইয়ের কাজের কথা মনে করে একটু রাগ হলেও ভদ্রতার খাতিরে ভাইয়ের কথা রাখতে ভাবিকে ডেকে উঠল। ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। নিশাত কাত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে আছে। সে শুরুতেই রায়ানের উপস্থিতি টের পেয়েছে, তবে কোনো নড়চড় করেনি। ওই লোকের সাথে তার কোনো কথা বলার ইচ্ছে নেই, তাই অর্থির ডাক শোনার পরেও কোনো নড়চড় দেখা গেল না তার মাঝে। রায়ান দরজা থেকে বইয়ের পানে ভালো করে তাকালো। নিশাত যে ঘুমিয়ে নেই তা ভালোই বুঝলো। নিশাতের নড়চড় না দেখে গম্ভীর স্বরে পড়ল, ওঠে, তোর ভাবিকে বল আমার এখনই কফি লাগবে, দ্রুত উঠতে বল। নিশাত আর এবার চুপ থাকলো না। সেভাবে শুয়ে থেকে প্রত্যুত্তর করে বলল, অর্থী আপু, তুমি একটা বানিয়ে দিয়ে আসবে প্লিজ। আর্থি ভাবির কথা মেনে নিয়ে সায় জানাতে চাইল। ভাইয়ের দিকে ফিরতেই তার ভাই আগেই একই স্বরে বলে উঠল, তোর ভাবিকে বল আমার তার হাতের কফি এখন চাই। অর্থী অসহায় হয়ে ভাবির দিকে তাকাতেই সে কিছু বলার আগে নিশাত বলে উঠল, অর্থী আপু, তোমার ভাইকে বলে দাও আমার ভালো লাগছে না, আমি এখন কোথাও যাব না। অর্থী পড়ল ম্যানকাত চিপায়। ভাই আর ভাবির কাণ্ড দেখে হাসবে নাকি কাঁদবে তাই ভুলে গেল। ভাইয়ের দিকে তাকিয়ে আবার কিছু আড়াবে তার পূর্বে রায়ান একটু শান্ত কণ্ঠে বলে উঠল, তাকে জিজ্ঞেস কর কি হয়েছে। ঠিক করার জন্য ডাক্তার এই বাড়িতেই আছে। অর্থী এবার ভাবিকে সুযোগ দিল না কিছু বলার। তার আগে হালকা রাগত্ব স্বরে বলল, তোমাদের কনভারসেশন চালাতে হলে নিজেদের রুমে গিয়ে চালাও, আমি এখন ঘুমোবো। রায়ান প্রতিতরে ভাবলেশীনভাবে বলে উঠল। তাহলে তোর ভাবিকে রুমে আসতে বল। নিশাতি তেজি স্বরে আগে বলে উঠল, আপু, তাকে বলে দাও আমি কোথাও যাব না, সে যেন চলে যায়। অর্থী শুধু ভাইয়ের পানে অসহায় দৃষ্টি দিল। রায়ান জোরে একটা শ্বাস নিয়ে বোনকে পাশ কাটিয়ে বইয়ের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। নিশাত অন্য পাশ ফিরে শুয়ে থাকায় তা দৃষ্টিগোচর হলো না। রায়ান সেখানে দাঁড়িয়েই বইয়ের পানে দৃষ্টি রেখে বোনের উদ্দেশ্যে বলে উঠল, বোন আমার চোখ দুখানা বন্ধ কর। ভাই কি করবে না বুঝলেও ভাইয়ের আদেশে চোখ বুজে নিল অর্থী। এত কাছে থেকে রায়ানের কণ্ঠস্বর পেয়ে কী হচ্ছে তা দেখার জন্য পাশ ফিরতে যাবে তার পূর্বেই রায়ান অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসল, যা হয়তো নিশাতকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রায়ান এক ঝটকায় বউকে কোলে তুলে নিয়ে রুম থেকে হাঁটা দিল। এমন কাজে নিশাত সত্যি বাকরুদ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেল। কিন্তু যখনই বুঝতে সক্ষম হলো রায়ান কি করতে চাইছে, তখনই চিৎকার করে উঠল, এই কি করছেন? নামান আমাকে। আরে কি করছেন? নামান বলছি। ভাবির চিৎকার অর্থী তড়িৎ চোখ মেলে তাকালো। নিজের ভাইকে এমন কাজ করতে দেখে উষ্টা খাওয়ার উপক্রম হলো অর্থীর। সে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েই রইল। কিছু বেলার মতো খুঁজে পেল না। মনে হচ্ছে সে স্বপ্নে তলিয়ে আছে। এত বলার পরেও নামাতে না দেখে নিশাত পুনরায় চিৎকার করে বলল, ও অর্থী আপু, বাঁচাও আমাকে। সবাইকে ডাকো প্লিজ, আমি কোথাও যাব না, বাঁচাও। কথা শেষ হতে না হতে রায়ান ধমক দিয়ে বলল, চুপ করো বেয়াদব, নয়তো এখনই কোল থেকে ফেলে দিব। নিশাত তা মেনে নিলে তো? সেও তেজ দেখিয়ে ঝাড়ি মেরে বলল, আমি কি বলেছিলাম আমাকে কোলে নিন? নিজে অসভ্যের মতো কাজ করে এখন আমাকেই ধমকি দিচ্ছেন, খাটাস লোক। রায়ান কঠোর চাহনি নিক্ষেপ করল। ওই চাহনি দেখে নিশাত চুপ হয়ে গেল। এমন চাহনিতে পুনরায় অভিমানেরা এসে জেকে ধরল। লোকটা শুধু তার সাথে জোর জবরদস্তি করতেই পছন্দ করে, আর পারে ধমকে কথা বলতে, আর কঠোর চাহনি নিক্ষেপ করে চুপ করিয়ে রাখতে। বিনা কারণে তাকে একটা চড় মারল, অথচ তার জন্যও লোকটার মাঝে কোনো অনুতাপ পরিলক্ষিত হচ্ছে না।
নিশাত আর কিছু বলল না, চুপচাপ কোলে পড়ে রইল। হাত বাড়িয়ে গলা পে ধরার প্রয়োজনও মনে করল না। এতে রায়ানের রাগ হলো নাকি বিরক্ত, ঠিক ঠাওর করা গেল না। সে বউকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ঠিক কিচেনে প্রবেশ করে কোল থেকে নিশাতকে নামিয়ে দিল। তাকে একা রেখে সেখান থেকে বেরিয়ে আসতে আসতে বলে উঠল, 10 মিনিটের মধ্যে কফি সমেত আমার রুমে দেখতে চাই আপনাকে, মিসেস নেওয়াজ। মাইন্ড ইট। নিশাত একটা কফির কাপ নিয়ে রায়ানের রুমে এলো। নিশাত দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো রায়ান ওয়াশরুম থেকে বের হচ্ছে। শরীর ভেজে মনে হচ্ছে, তার মানে এইটুকু সময়ের মাঝেই লোকটা স্নান সেরে নিয়েছে। আজও পরনে শুধু একটা ট্রাউজার জড়ানো। নিশাত সেদিকে আর বেশি ধ্যান দিল না, ভাবলো কাপটা রেখেই চলে যাবে। ভাবনা অনুযায়ী টেবিলে কাপটা রেখেই চলে যেতে নিল, কিন্তু এক পা বাড়াতেই রায়ান এসে একটা হাত টেনে ধরল। আর কি চাই এই লোকটা বুঝল না সে। নিশাত বাধা পেয়ে পেছনে ফিরে নতমস্তকে ধীরস্বরে জিজ্ঞেস করলো, আপনার আর কিছু প্রয়োজন? তাহলে জলদি বলুন, আমি ঘুমোতে যাব। আমার তোমার সাথে কথা আছে। তৎক্ষণাৎ প্রত্যুত্তর পেয়ে নিশাত হাত ছাড়ানোর চেষ্টা করে বলল। আমি ঘুমাতে যাব, হাত ছাড়ুন। নিশাতকে হাত ছাড়াতে দেখে রায়ান বিরক্ত হয়ে জোরে এক হাঁচকা টান মেরে নিজের কাছে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে নিল। তবে কাছাকাছি থাকলেও শরীরের সাথে শরীরের দূরত্ব তখনও 2-3 ইঞ্চি ফাঁক। তবু এভাবে জড়িয়ে ধরায় আর এতটা কাছে আসায় নিশাত হকচকিয়ে গেল। কাছ থেকে উন্মুক্ত বক্ষপাট অবলোকন করে আর সেখান থেকে মিষ্টি পুরুষালী স্মেল ভেসে আসায় নিশাতের দম আটকে আসার উপক্রম হলো। কিছুটা রাগ হলো নিশাতের। যে বউ বলে মানে না, সে থেকে থেকে এত কাছে কেন আসে, কেন তাকে দুর্বল করে দিতে চায়। রাগে অভিমানে নিশাতের চোখ দুটো ভিজে উঠল। রায়ানের চোখে তাকানোর সাহস হলো না। শীর্ণত রেখেই নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি কি করছেন? দূরে সরুন, আমাকে ছেড়ে দিন প্লিজ। নিশাতের অভিমান রাগ দুটোই হয়তো বুঝতে পারল রায়ান। তাই তো নিশাত থামতেই শান্ত শীতল কণ্ঠে বাক্য আড়ালো, তুমি কি চাও আমি তোমার আরো কাছে আসি? চাইলে আমার সমস্যা নেই, বলে তোমারই সমস্যা হবে চড়ুই পাখি। কথার মানে কিছুটা উপলব্ধি করতে পেরে নিশাত শান্ত হয়ে গেল। নড়াচড়া থামিয়ে রায়ানের চোখের পানে তাকালো, হয়তো পুরো মানেটা বোঝার চেষ্টা করার জন্য। কিন্তু নিশাত চোখ তুলে তাকাতেই রায়ান সে চোখের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সেই একই শান্ত স্বরে বলল, মুস্কানকে আমি ভালোবাসি না চড়ুই পাখি। শুধু ও কেন, অন্য কোনো নারীর অস্তিত্ব আমার জীবনে নেই, শুধুমাত্র। বাক্যটি অসমাপ্তই রাখল। নিশাতের বুকে উচ্চাটন শুরু হলো। বাক্যের শেষ জানার জন্য উদ্গ্রীব হলো। তা বোধহয় বুঝতে পারল রায়ান। সে চোখের গভীরে ডুব দিয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, শুধুমাত্র আমার চড়ুই পাখি ছাড়া। নিশাত জানে না এর মানে কি। লোকটা তাকে আদৌ মেনে নিয়েছে কিনা, বা তার প্রেমে পড়েছে কিনা, আর জানতেও চাইল না। সামান্য এই সত্যটুকু নিয়েই সে থাকতে প্রস্তুত। সামান্য এক বাক্যই যেন তার মনকে প্রশান্তির চাদরে মুড়ে দিল। ঝাপসা চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়ালো। সে অশ্রুর পানে তাকাতে রায়ান খেয়াল করলো নিশাতের বাম গালটা রক্তিম হয়ে আছে। এটা লজ্জায় নয়, বরং তার হাতের দাবাং মার্কা চরখে। চরটা হয়তো বেশি জোরে দিয়ে ফেলেছিল। রায়ানের খারাপ লাগলো। সে হাতটা বাড়িয়ে কপালখানা ছুতে যাবে, তার আগেই নিশাত বলে উঠল। প্রশ্ন শুনে রায়ানের মনে হলো আর একটা থাপ্পড় মারতে। ইডিয়েট একটা। নিজেই জানতে চাইল, নিজেই অভিমান করলো, কষ্ট পেল, আর এখন উত্তর পেয়েও জিজ্ঞেস করছে তাকে কেন বলছে। যে সব বিষয়ে কোনো উত্তর দিল না রায়ান। নিজের ডান হাতটা নিশাতের গালে ছোঁয়ালো। মুখের উপর উষ্ণ স্পর্শ পেতে নিশাতের শরীরে শীতল স্রোত বয়ে গেল। চোখ দুটো আর স্থির রাখার সামর্থ্য হলো না। নমনীত চোখের পানে একবার তাকিয়ে রক্তিম হাওয়া গালে চোখ রাখল রায়ান। বৃদ্ধ আঙুলের সাহায্যে হালকা স্লাইড করলো। ফলস্বরূপ নিশাতের কায়া কিঞ্চিত কেঁপে উঠল। রায়ান বুঝতে পেরেও হাত সরালো না। হাতের কাজ অব্যাহত রেখে বলল, থাপ্পড়টা খুব জোরে হয়ে গিয়েছিল তাই না? সরি, এত জোরে মারা উচিত হয়নি। রায়ানের মুখ থেকে সরি শব্দটা শুনে যেমন অবাক হলো, তেমন পুরো কথাটা বুঝতে পেরে থমথমে খেয়ে গেল। লোকটা আসলে কিসের জন্য সরি বলল। নিশাত পুনরায় চোখ তুলে লজ্জা অভিমান সব ভুলে তেজি কণ্ঠে জিজ্ঞেস করে বসল, আপনি আমাকে মেরেছেন জন্য নয়, বরং জোরে মেরেছেন বলে সরি বলছেন? রায়ান মাথা নেড়ে সম্মতি জানালো। নিশাতের মুখ ভোতা হয়ে উঠল। সে তো ভেবেছিল রায়ান অনুতপ্ত, তাই সরি বলেছে। আর এমন গম্ভীর মানুষের মুখ থেকে প্রথমবার সরি শব্দটা শোনায় খুশি হয়েছিল। কিন্তু এই লোকটি একটু অনুতপ্ত নয়। নিশাতের ভাবনার মাঝে রায়ান প্রশ্ন জুড়ে দিল,
আই থিঙ্ক শুরু থেকেই তুমি মুস্কানের বিষয়ে কিছু একটা জানো। কে কি বলেছিল তোমাকে? নিশাত যদিও জানে না তার স্বামী বিয়ের পর দ্বিতীয় রাতটা কোথায় কাটিয়েছিল, তবু আজ একটা বিষয় নিশ্চিত যে তার স্বামীর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। লোকটা চোখই বলছে সে একটুও মিথ্যে বলে নাই। তাকে না ভালোবাসুক, অন্তত অন্য কাউকে তো ভালোবাসে না। এটা ভেবেই যেন নিশাতের আনন্দের শেষ নেই, অথচ এসবের কিছুই তার মুখে প্রকাশ পেল না। নিশাত চাইল না বাসার রাতের চাচি শাশুড়ির বলা কথাটা বলে কোনো ঝামেলা করতে, তেও বলে উঠল, কেউ কিছুই বলেনি, আর আমিও কিছু জানতাম না। মিথ্যে বললে আবার থাপ্পড় খাবে স্টুপিড। বলো কে কি বলেছিল? রায়ানের ধমক খেয়েও নিশাত মুখ খুলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। রায়ান একটা হতাশ শ্বাস ফেলে নিশাতকে ছেড়ে দিল। হেঁটে গিয়ে টেবিল থেকে কফির কাপটা তুলে চুমুক বসালো। এতক্ষণে তা ঠান্ডা হয়ে গেছে, তবুও খেয়ে নিল রায়ান। নিশাত ছাড়া পেতেই রুম থেকে বেরিয়ে যেতে চাইল। রায়ান এত কাছে এসেছিল ভাবতেই তার এখন লজ্জা লাগছে। এমন না যে স্বামী চর মারায় তার খারাপ লাগেনি বা কষ্ট পায়নি। জীবনে অনেক খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে পার করলেও বা অনেক কুটনামিমূলক বাক্য শুনে থাকলেও এ প্রথম তার কেউ গায়ে হাত তুলল, তাও তার নিজের স্বামী। এর কষ্টটা সীমাহীন। কষ্ট হয়েছিল ভীষণ, কিন্তু একটু আগে স্বামী কাছে এসে সরি বলায় আর অমন একটা স্বীকারোক্তি শোনার পর সেই কষ্টের পরিমাণটা অনেকটা কমে গেছে। যা বাকি আছে তা হয়তো আস্তে আস্তে মিলিয়ে যাবে, আর নয়তো গোপনেই থেকে যাবে তা। নিশাতকে চলে যেতে দেখেও আর আটকালো না রায়ান, শুধু ডেকে বলল, পুনরায় শুনে রাখো, ওই মেয়ের সাথে আবার কোনো রিলেশন নেই। তাই দ্বিতীয়বার যদি এসব নিয়ে ভুল বুঝে আমাকে ইগনোর করার চেষ্টা করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। নিশাত মনে মনে ভেঙচি কাটল। পেছন ফিরে তাকালো না, আর না তো কোনো প্রত্যুত্তর করল। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। আর চোখের আড়াল হওয়ার পরেও রায়ান সেদিক পানেই তাকিয়ে রইল নিষ্পালক নির্নিমেষ। সোনালী কারুকার্য শোভিত লোহার গেটটি পেরিয়ে বাড়িতে প্রবেশ করল পিয়ার্সের গাড়িটা। গাড়িটা পার করে বাড়ির ভেতর প্রবেশ করলো। বাড়িটা এখনও আলো ঝলমল করছে, হয়তো তার মা এখনও জেগে আছে। লিভিং রুমে ঢুকে ডাইনিংয়ের দিকে চোখ পড়তেই দেখলো তার ভাবনা সত্যি। তার মা খাবার সামনে নিয়ে বসে আছে বললেও ভুল হবে, কারণ তিনি টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছেন। পিয়ার্স কাছাকাছি এগিয়ে গিয়ে ডেকে উঠল, আম্মু। ছেলের ডাক কর্ণগোচর হতেই মাথা উঁচিয়ে তাকালো আনিকা বেগম। তার চোখে মুখে ঘুমের রেশ। ছেলেকে দেখতে একটা ধমক দিল, কোথায় ছিলিস এতটা সময়? কত সময় ধরে অপেক্ষা করছি, বাড়িতে ফিরতে মন চায় না বুঝি? মায়ের শাসনপূর্ণ বাক্যগুলো শুনে পিয়ার্স আলতো হাসি ফুটিয়ে তুলল। মাকে শান্ত করতে বলে উঠল, সরি মা, একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। কিন্তু তুমি বসে অপেক্ষা করছিলে কেন? বারণ করেছি না এভাবে অপেক্ষা করতে? তো কে করবে অপেক্ষা? বিয়েটা করে নিতিস তাহলে আর আমাকে কষ্ট করতে হতো না, তোর বউকে সব দায়িত্ব দিয়ে দিতাম। মায়ের কথাটা শ্রবণ হতেই পিয়ার্সের মুখের হাসিটা ধপ করে নিভে গেল। ছেলের মুখের পানে তাকিয়ে কথা বলায় তা আনিকা বেগমের চক্ষু গোচর হলো। তিনি ছেলেকে আর একটু ভালো করে পরখ করলেন। ছেলের চোখ দুটো লাল হয়ে আছে। তিনি এই কদিনে বেশ খেয়াল করেছে ছেলেটা তার আগের মতো হাসে না, বাড়ি ফিরে রাত করে, আবার একা একাই রুমের ভেতর পড়ে থাকে, যা আগে কখনো করতো না। নিজের মাকে তীক্ষ্ণ চোখে তাকাতে দেখে পিয়ার্স সেখান থেকে চলে যেতে নিল। তখনই আনিকা বেগম ডেকে জিজ্ঞেস করল, খাবার খাবি না? না আম্মু, খেতে ইচ্ছা করছে না। বলে যেতে নিলে পুনরায় পিছু ডেকে উঠল। তোর কি কিছু হয়েছে আব্বু? ঠিক আছিস তুই? পিয়ার্স একটু থমকে দাঁড়ালো। একেই বোধহয় মা বলে। কেউ না বুঝলেও তিনি ঠিক বুঝে ফেলেছেন তার ছেলে ঠিক নেই। পিয়ার্স তার মায়ের চোখ ফাঁকি দিতেই আজকাল লেট করে বাড়ি ফিরে বা বাড়িতে থাকলেও রুমে বসে থাকে। পিয়ার্স শুষ্ক একটা ঢোক গিলে বলল, আমার আবার কি হবে আম্মু, আমি ঠিক আছি। মেনে নিতে পারলেন না ছেলের কথাটা আনিকা বেগম। ছেলের চোখ মুখে বলে দিচ্ছে ছেলে তার ভালো নেই, কিন্তু কেন? মায়ের থেকে তো কিছু লুকায় না, তাহলে এখন কিছু বলছে না কেন? আনিকা বেগম আরেকটা জিনিস খেয়াল করেছে যে ছেলে তার এই 2-3টি মাস একটা মেয়ের গল্প আর গুণ গাইতে গাইতে কাটিয়ে দিয়েছে, যাকে সেই আগে বিয়ে করতে চেয়েছিল। কিছুদিন যাবৎ সেই মেয়ের কথা মুখেও আনছেন না। আনিকা বেগম মেয়েটার নাম জানেন না। ছেলে সর্বদা আমার মায়াবতী বা আমার শ্যামাঙ্গিনী বলে সম্বোধন করত, আর তিনি শুনে শুধু হাসতেন। আনিকা বেগমের হঠাৎ মনে হলো এই মেয়েকে নিয়েই হয়তো কোনো সমস্যা হয়েছে। ছেলে তখন সিঁড়ি বেয়ে সিঁড়ির শেষ মাথায় উঠে গেছে।
তবুও তিনি সত্যটা যাচাই করার জন্যে জোরেই বলে উঠল, পিয়াস, আব্বু তোর বাবা কাল ফিরছে, তাই আমি চাই দ্রুত আমরা তোর বিয়ের কথা বলতে ওই গ্রামে যাই। তোর কি ইচ্ছা বল? পিয়ার্সের পা দুটি পুনরায় স্থির হলো। সে তার মাকে এখন কি করে বোঝাবে তার স্বামীঙ্কিনী এখন আর তার নেই? তাহলে কি করে বিয়ের কথা বলবে? সত্যিটা মুখে উচ্চারণ করতে যে তার বুকটা ভেঙে পড়ছে। বক্ষ জুড়ে ব্যথা অনুভব করছে সীমাহীন। তার মাঝে কিছুটা হলেও আঁচ করতে পেরেছে, এটা বুঝতে পেরে আর কিছু লুকাতে চাইল না। অবশ্য কতদিনই বা মায়ের থেকে লুকিয়ে রাখবে এসব। কষ্টটাকে বুকে চেপে ধরে চোখ মুদে এক নিঃশ্বাসে বলে উঠল, তার বিয়ে হয়ে গেছে আম্মু, সে এখন অন্য কারো ঘরণী, তাই তোমাদের আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কথা শেষ করে মাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে চলে গেল পিয়ার্স। আনিকা বেগম সিঁড়ির গোড়ায় বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এটাই তাহলে তার ছেলের মন খারাপের কারণ? যে মেয়েকে নিয়ে এতদিন নিজের ছেলের পাগলামো দেখেছে, যে ছেলের মন মস্তিষ্ক জুড়ে একটা মেয়ে বসতো গড়েছিল, সেই মেয়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। এটা শুনে তারই কষ্ট হচ্ছে। তাহলে তার ছেলে এটা কি করে সহ্য করেছে এতদিন? আনিকা বেগমের চোখ দুটো ঝাপসা হয়ে এলো। দ্রুত গিয়ে টেবিলে রাখা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে উপরের দিকে ছুটল। হানিকা বেগম একজন নরম মনের শৌখিন মানুষ। স্বামী সন্তানের অঢেল সম্পত্তি থাকা সত্ত্বেও বাইরে দুটো গার্ড আর বাড়িতে হেল্প করার জন্য একটা কাজের মেয়ে ছাড়া কাউকেই রাখেন না। ওনার একটাই কথা, নিজের বা নিজের লোকের কাজগুলো ওনার নিজের হাতে করতেই ভালো লাগে। স্বামী কাজে ব্যস্ত থাকে, প্রায় বাড়িতেও থাকতে পারেন না। মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে, একমাত্র তার ছেলেটাই তার কাছে থাকে। ছেলেটাও তাকে ছাড়া কিছু বুঝে না। স্বামী আর ছেলে মেয়ে এই সবই ওনার প্রাণ। অথচ সেই ছেলে আজ এতগুলো দিন একা একাই সব কষ্ট সহ্য করে নিচ্ছে। এটা তিনি কি করে মানবেন? ছেলের রুমে এসে ছেলেকে পেলেন না। ব্যালকনিতে পা রাখতেই দেখলো ছেলে তার আকাশপথে তাকিয়ে আছে। পোশাকটাও চেঞ্জ করেনি। দুহাত পকেটে পুড়ে আকাশপানে তাকিয়ে কোনো ভাবনায় মত্ত হয়ে আছে। ছেলের ভাবনা ভাঙতে তিনি ডেকে উঠল। পিয়াস আব্বু। পিয়ার্সকে নড়তে চড়তে দেখা গেল না, সেভাবেই দাঁড়িয়ে আছে। আনিকা বেগম ছেলের আর একটু কাছাকাছি এসে দাঁড়ালো। তখনই শুনতে পেল ছেলের ভঙ্গুস্বর। আমার ভালোবাসার বোধহয় কমতে ছিল আম্মু, তাই আমি আমার মায়াবতীকে হারিয়ে ফেললাম বলো। নরম মনের অধিকারী মানুষটা তার ছেলের কষ্টে আর নিজেকে ধরে রাখতে সক্ষম হলো না। চোখ বেয়ে দুঃখের অশ্রু ঝরে পড়ল। তিনি ছেলের পিঠে একটা হাত রেখে ধরাস্বরে বলল, এমন করে বলছিস কেন সোনা? আমি আমার ছেলের ভালোবাসা দেখেছি, তার ভালোবাসায় কোনো কমতি ছিল না। আমি জানি আমার ছেলের মতো ওই মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তাহলে আমি তাকে কেন পেলাম না আম্মু? ছেলের প্রশ্ন শুনে চুপ মেরে গেল আনিকা বেগম। চোখ বেয়ে আরও দুফোঁটা অশ্রু গড়ালো। মায়ের থেকে কোনো জবাব না পেয়ে ব্যথাতুর হাসি দিল পিয়ার্স। বিষণ্ণ স্বরে আওড়ালো, তার কার সাথে বিয়ে হয়েছে জানো আম্মু? ছেলের প্রশ্নে আনিকা বেগম বিস্ময় চোখে তাকালো। তিনি কি করে জানবেন ওই মেয়ের কার সাথে বিয়ে হয়েছে? তিনি তো মেয়েটাকেই চেনেন না। মাঝে তার পানে প্রশ্নোত্তক চোখে তাকিয়ে আছে, ঠিক বুঝল পিয়ার্স। আকাশপানে থেকে চক্ষু হটিয়ে মায়ের চোখে নিবিষ্ট করল। মুখের হাসিটাকে আরও প্রসারিত করে নিচের মাকে থমকে দিতে বলে উঠল, সে তোমার বড় ছেলের বউ হয়ে এসেছে আম্মু। বড় ছেলের বউ মানে? তিনি তো রায়ানকে নিজের বড় ছেলে বলে মানেন। তাহলে কি নিষাদ? আনিকা বেগমের আঁখি দুটো বড় আকার ধারণ করলো। অবাকের চরম সীমায় পৌঁছে গেলেন তিনি। এটা কেমন বিচার আল্লাহর? ওনার ভাবনার মাঝে পুনরায় পিয়ার্সের স্বর ভেসে এলো, যে শ্যামালিঙ্গনী মানবীকে তোমার এক ছেলে জান প্রাণ এক করে দিয়েছিল, সেই মানবকে তোমার জন্য ছেলে না চেয়েও অর্জন করে নিল আম্মু। সব শেষ, আমার ভালোবাসাটা হেরে গেল। বলেই অবাক হয়ে দাঁড়িয়ে থাকা নিজের জন্মদাত্রীকে নিজ বুকে আগলে নিল। হয়তো নিজের ঝাপসা চোখ দুটো মায়ের থেকে আড়াল করার প্রচেষ্টা চালালো। আনিকা বেগম কোনো বাক্য উচ্চারণ করতে সক্ষম হলো না। নিশ্চুপে নিজের দুহাত ছেলের পিঠে বুলিয়ে দিল, যেন ছোট এক টুকরা ভরসা দিল ছেলেকে। নিজে তিনি অসহায় বোধ করলেন। ছেলেকে অন্য উপায়ে সান্ত্বনা দিতে পারলেন না। মায়ের অপারগতায় ঠোঁটের আগায় ঝুলে থাকা বিষণ্ণ হাসিটা আর একটু চড়া হলো, কিন্তু বাদামি রঙা চোখ দুটোতে বিষাদে পরিপূর্ণ রইল, যা হয়তো আনিকা বেগমের চক্ষু সম্মুখীন না হলেও মায়ের মন ঠিক বুঝে নিল। দুজনে কেউ আর কোনো কথা আওড়ালো না। নীরবতার চাদর যেন তাদের দুজনকে ঘিরে ধরল, আর এই নীরবতাই যেন
তাদের একে অপরের সান্ত্বনার খড়ক হয়ে দাঁড়ালো। সূর্যকিরণের প্রথম আলো ফুটতেই ঘুম ভেঙে গেল নিশাতের। রাতের মাঝে আদৌ কতটুকু ঘুম হয়েছে তা নিজেও জানে না। অর্তি ঘুমিয়েছে বিধায় তাকে আর ডাকলো না। একেবারে স্নান করে ফ্রেশ হয়ে বের হলো। রুম থেকে বেরিয়ে করিডোরে পেরিয়ে নিচে নেমে এলো। দু একজন উঠেছে সবেমাত্র। হলরুমে আসতেই নিজের শাশুড়ির দেখা পেল। দেখতে পেতেই নিশাত খুশি মনে বলে উঠল, আম্মু আমি একটু বাইরে যাই, বাগানে। রিমি বেগম পুত্রবধূর কাছে এসে দাঁড়ালো। নিশাতের মুখটাকে ভালো করে পরখ করলো। এখন আর থাপ্পড়ের দাগ স্পষ্ট নেই। ওনার তবুও খারাপ লাগলো। হাতটা বাড়িয়ে গালের উপর রেখে ভারাক্রান্ত স্বরে জিজ্ঞেস করলো, এখনো ব্যথা করছে? সকাল সকাল শাশুড়ির সামান্য আদর পেয়ে যেন মনটা আরও খুশিতে ভরে উঠল। মুখে হাসি ফুটিয়ে তুলিয়ে মাথা নাড়িয়ে না বোঝালো। রিমি বেগম পুনরায় একই স্বরে আওড়ালো, রায়ানের হয়ে আমি সরি বলছি, কষ্ট পেও না। আমার ছেলের রাগটা একটু বেশি। স্ত্রী হয়ে তার রাগটাকে প্রশমিত করার চেষ্টা করো। আর একটা কথা, নিশাত একটু উৎসুক হয়ে তাকাতে রিমি নাওজ আবার বলল, কাল তোমার জবাব দেওয়া উচিত ছিল। তুমি এ বাড়ির বউ, কোনো আশ্রিতা নও। তাই পুনরায় কেউ কিছু বললে জবাব দিবে। আর রায়ান তোমার স্বামী, তাই নিজের অধিকার নিজে বুঝে নিতে শিখো। যত ছেড়ে দিবে দেখবে ততই মানুষ তোমার জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? নিশাত মাথা নাড়িয়ে সায় জানিয়ে মুখে বলল, কালকের জন্য দুঃখিত আম্মু, এবার আমি যাই। যাও। পারমিশন পেতেই শাশুড়িকে পাশ কাটিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির বাইরে রাস্তা ব্যতীত ছোট ছোট সবুজ রঙের ঘাসে আবৃত। নিশাত ছোট ছোট ঘাসগুলো পায়ে মারিয়ে বাগান জুড়ে জুড়ে ঘুরে বেড়ালো। গাছের পানে তাকিয়ে দেখলো অনেক গাছে অনেক ধরনের ফল ধরেছে। পেয়ারা গাছে অনেক পেয়ারাও ধরেছে। পেয়ারা দেখতে নিশাত খুশি হলো। মনে মনে ভেবে নিল ছুটির দিনে অর্থী আপুকে নিয়ে পেয়ারা মাখা খাবে। ভেবে সেখান থেকে ঘুরে তাকাতে রায়ানকে দেখতে পেল। রায়ান ওয়ার্কআউটের জন্য বেরিয়েছিল। তবে বের হতে বাগানের দিকে তাকিয়ে নিশাতকে দেখতে পেয়ে থেমে গেল। তখনই নিশাতও ফিরে তাকানোতে চোখাচোখি হয়ে গেল। রায়ান নিজের রাস্তা পরিবর্তন করে বউয়ের কাছে এগিয়ে এলো। নিশাত থেকে একটু দূরে দাঁড়িয়ে শীতল কণ্ঠে আওড়ালো, গুড মর্নিং চড়ুই পাখি। নিশাত এক পলক তাকিয়ে দৃষ্টি অন্যদিকে ফেলে সেও শান্ত স্বরে জবাব দিল। গুড মর্নিং। চোখ ঘুরিয়ে নেওয়ায় রায়ান ভুরু কুঁচকে তাকালো। তবে সে বিষয়ে কিছু না বলে নতুন করে আওড়ালো, নিজের স্বামীর সাথে হাঁটতে যাবেন মিসেস নেওয়াজ? সকাল সকাল এমন সম্বোধন নিশাতের মনের গভীরে গিয়ে লাগলো। বুকটা ধক করে উঠল। তার স্বামী কথাটা শুনতে খুশিতে মন নেচে উঠল। তবে তার কিছুই মুখে প্রকাশ করলো না। একবার ইচ্ছে হলো সাথে যেতে, আবার কি মনে করে বলে উঠল, না, অন্য কোনো দিন ভেবে দেখবো। অসম্মতি পেয়ে রায়ান ভাবলেশীন বলে উঠল, ওকে, অ্যাজ ইউ উইশ। বলে রায়ান দাঁড়িয়ে রইল। রায়ানকে যেতে না দেখে নিশা তার চোখে একবার তাকালো, পুনরায় চোখ সরিয়ে শুধালো, আপনি তো এখনো হাঁটা শুরুই করেননি, তাহলে এত ঘেমে আছেন কেন? রায়ান তৎক্ষণাৎ প্রশ্ন জুড়ে দিল, এতদিনে শ্বশুর বাড়িটা ঘুরে দেখেননি তাই না? আর নিজের স্বামীর বিষয়েও কিছু জানেন না তাই মিসেস? এই লোকটা শুরু করেছে কি? কাল মারার পর থেকে যেন এক একটা চমক দিয়ে যাচ্ছে। তার ছোট শরীর আর মনটাকে শেষ করে দেওয়ার পায়তারা করছে বুঝি। না হলে বারবার এমন সম্বোধন কেন আড়াচ্ছে? নিজের বুকের কম্পন তীব্রভাবে অনুভব করল নিশাত। রায়ান যাতে বুঝতে না পারে তাই তার থেকে একটু সরে দাঁড়িয়ে জবাব দিল, না, এখনো দেখিনি। তাহলে দেখে নিয়েন আর জেনে নিয়েন এ বাড়িতে একটা জিম রুমও আছে। আর আপনার স্বামী রোজ সকালে জিম করে, দেন বাইরের হাওয়া গায়ে লাগাতে দৌড়াতে বের হয়। আর সাথে স্বামীর পছন্দগুলোও জেনে নেবেন। এতবার স্বামী শব্দটা শুনে নিশাত শুষ্ক ঢোক গিলে দ্বিধাগ্রস্ত স্বরে শুধালো, বারবার স্বামী শব্দটা আওড়াচ্ছেন কেন? এমনি বললেই তো বুঝতে পারি। রায়ান নিশাতের পানে ভালো করে দৃষ্টি দিল। নিশাত অন্যদিকে ঘুরে তাকায়, মুখটা আর দেখতে পেল না। আর না তো দেখার চেষ্টা করলো। সেখান থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতে হতে আওড়ালো, যাতে আপনি স্মরণে রাখতে পারেন আপনি কারো স্ত্রী, আপনার একটা স্বামী আছে, আর পরবর্তীতে কেউ আপনাকে বাড়ির আশ্রিতা বলে দাবি করলে আপনি তার যথাযথ জবাব দিতে পারেন। সরল জবাব পেয়ে যেমন ভালো লাগলো, তেমন রায়ানে যাওয়ার পানে তাকিয়ে নিশাত মুখে ভেঙচি কাটাতেও বলল না। তারা খাটাস একটা, মুখে ভালো করে বুঝিয়ে বললেই হয়। অথচ কাল তাকে কত জোরে একটা থাপ্পড় লাগালো। ইস, কি ব্যথা পেয়েছিল।
কথাটা ভাবতেই বাম গলা একটা হাত চলে গেল। মনের মাঝে যতটুকু কষ্ট বা অভিমান জমা ছিল তা সকাল সকাল স্বামীর কণ্ঠ থেকেও স্পষ্ট ভাষায় স্ত্রীর মর্যাদা পাওয়ায় তাও শেষ হয়ে গেল নিশাতের। স্বামী যাওয়ার পানে আরও ক্ষণকাল তাকিয়ে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ততক্ষণে অনেকে উঠে পড়েছে। হলরুমে দুই শ্বশুরকে একসাথে দেখতে পেয়ে সালাম জানালো। তারপর কিচেনে গিয়ে স্বেচ্ছায় চায়ের বানি বসালো। রিমি বেগম দেখেও কিছু বললেন না। চা বানানো শেষ করে তার ট্রেতে সাজিয়ে নিল আর 2 কাপ দুই শাশুড়ির দিকে বাড়িয়ে ধরল। রিমি বেগম নির্লিপ্ত চিত্তে তা গ্রহণ করলেও সাথী বেগমের কপালে দুটো ভাঁজ দৃশ্যমান হলো। নিশাত ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এসে শ্বশুরদের দিল। তখনই আয়ানকে নিচে নামতে দেখা গেল। ভাই সমতুল্য দেবরের সাথে নিশাতের তেমন দেখাও হয় না আর কথাও। শুধু সকাল আর রাতের ডিনারে যা দেখা আর কথা হয় এই আর কি। আজ সামনে পেতে একটা চায়ের কাপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভাইয়া এই নিন চা, আমি বানিয়েছি, খেয়ে বলুন কেমন হয়েছে। মিষ্টি স্বরে বলি শুনে আয়ান নিজেও মিষ্টি হাসি উপহার দিয়ে চায়ের কাপটা নিয়ে নিল। হাসি মুখে প্রত্যুত্তরে বলল, ধন্যবাদ ভাবি। চা খাওয়ার পরে সবার প্রশংসা পেয়ে নিশাত পুনরায় কিচেনে গেল। শাশুড়িদের সাথে কাজে হাত বাটল। নিজ শাশুড়ির উদ্দেশ্য বলল, আম্মু আজ আমি কিছু রান্না করি। কাল এমন ঘটনার পরেও মেয়েটার মুখে স্নিগ্ধ হাসির পরশ রেখে রিমি বেগম খুশি হলো। নিশ্চয়ই তার ছেলেটা সব ঠিক করে নিয়েছে। মেয়েটাকে বাধা দিতে চাইল না, তাই সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে করো, তবে ক্লাস আছে তোমার, তাই যা করার দ্রুত করো। নিশা আলতো হেসে দ্রুত কাজে হাত চালালো। নিশাতের কর্মকাণ্ড দেখে সাথী বেগম ভ্রুকুচকে ঠেস মেরে বলে উঠল, স্বামীর হাতের চড় খেয়ে মাথা গেছে নাকি তোমার? না হলে মার খাওয়ার পরেও কে এত হাসি খুশি থাকে, আবার এত কাজ করছো যে? ছোট জায়ের কথা শুনে রিমি বেগম কঠোর চাহনি দিল। নিশাত মুচকি হেসে সাথী বেগমের গা ঘেঁষে দাঁড়ালো। মুখটা নামিয়ে কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শুধু থাপ্পড়ই মারেনি, আরো অনেক কিছু করেছিল আপনার ছেলে। এসব তারই ফল। শুনবেন নাকি কি করেছিল আপনার ছেলে বন্ধ রুমের মধ্যে? কথা শেষ করে মুখ তুলে সাথী বেগমের মুখের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল নিশাত। অমন কথা শুনে আর এমন লাজুক হাসির মানে বুঝতে পেরে সাথী বেগম দাঁত কটমট করে উঠল। নির্লজ্জ মেয়ে, শাশুড়িকে কি সব বলছো? ঠিকই বলেছি, থাপ্পড় খেয়ে তোমার মাথায় গেছে। নিশাত উত্তর দিল না। চাচি শাশুড়িকে বেকায়দায় ফেলতে পেরে নিশাত ভীষণ খুশি হলো। তার থেকে সরে এসে পুনরায় হাসি মুখে নিজের কাজে মন দিল। কিছু সময় পরেই রায়ানের স্বর ভেসে এলো দূর থেকে। কফি চাইছে লোকটা। আর শাশুড়ি কিছু বলা বা করার আগে নিশাত পানি গরম করতে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে আনলো। পুত্রবধূর কাজ দেখে রিমি বেগম উষ্টা খেলো। তার ছেলে আর বৌমার কি হয়েছে? কাল থেকে তাদের শুধু অবাক করে দিচ্ছে। তবে বৌমার কাজে খুশি হলেন তিনি। ছেলে বৌমার মিল হলে তিনিই খুশি। মেয়েটা নিজেই তার দায়িত্ব আর অধিকার দুটোই বুঝে নিক, এটাই তিনি চান। নিশাত নিজের মতো কাজ সম্পন্ন করে কফির কাপটা একটা ট্রেতে নিয়ে স্বামীর রুমের দিকে ছুটে গেল। ভার্সিটি চত্বরে পা দিতেই দৃষ্টি হলো এলোমেলো। অস্থির দৃষ্টি আশেপাশে কাউকেই খুঁজতে ব্যস্ত হলো। কতদিন হলো নিষ্ঠুর পুরুষটার কোনো খবর নেই। ফোন তো ধরেই না। চোখের তৃষ্ণা নিবারণের জন্য এক পলক দেখা পাওয়া ভার। মন মস্তিষ্ক সবজন অস্থির উচ্চাটন হয়ে আছে। নিষ্ঠুর পুরুষের জন্য কিন্তু সে কি একবার হলেও তাকে মনে করেছে? নিশ্চয় করেনি। করলে অন্তত একবার কলটা তো রিসিভ করতো। ভারাক্রান্ত মন নিয়ে আর একটু সামনের দিকে অগ্রসর হলো। ভাগ্যবোধে আজ সহায় হলো। অশান্ত মনটাকে শান্ত করার কাঙ্ক্ষিত মানুষটার দেখা মিলল ক্যান্টিন সংলগ্ন বড় গাছটার নিচে। দুটো ছেলের সাথে দাঁড়িয়ে আছে। মানবকে দেখতেই যেন চোখের শান্তি হলো। এতদিন পরে দেখায় মনের কোণে অভিমানও জমল। ভাবলো যাবে না আর সামনে, বলবে না কথা। পরক্ষণেই মনে হলো তার অভিমান বা কষ্ট কোনো কিছুই তো লোকটার কিছু আসবে না, যাবে না। সে কথা না বললে তো লোকটার আরও সুবিধা হবে তাকে ভুলে যেতে। কিন্তু এই সুযোগ লোকটাকে কখনো দিবে না। ভাবনাকে বাস্তবায়িত করার জন্য গাছটি বরাবর অগ্রসর হলো অর্থী। নির্ভর তার দুই বন্ধুর সাথে দাঁড়িয়ে আছে। তার ভার্সিটিতে কোনো কাজই নেই, তবু এসেছে। কেন? মেঘটাকে একবার চোখের দেখা দেখতে বুঝি? জানে না নির্ভর। মনকে অনেক বুঝিয়ে ফোন রিসিভ না করলেও এখানে আসা থেকে নিজেকে আটকাতে পারেনি। সরাসরি না তাকালেও মেয়েটা যে তার পানেই আসছে তা বুঝতে সক্ষম নয় নির্ভর। ইচ্ছে হলো একবার ঘুরে ওই মুখখানা অবলোকন করতে, কিন্তু বিষণ্ণতায় ঘেরা চোখ আর মুখটা দেখার সাহস হলো না নির্ভরের।
তার ভাবনার মাঝেই পাশ থেকে এক বন্ধু বলে উঠল। দোস্ত, মেয়েটা তোর কাছে আসছে। শুনে নির্ভার আর দাঁড়াতে চাইল না। দুপা দাঁড়াতেই ভগ্নকণ্ঠের ডাক কর্ণগোচর হতেই থেমে গেল। হয়তো এমন ডাকের পরে আর মেয়েটাকে এড়িয়ে যেতে সক্ষম হলো না। সিনিয়র ভাইয়া। নির্ভারকে যেতে দেখে অর্থির চোখ দুটো ভরে উঠতে চাইল। অনেক কষ্টে তার রোধ করল। পেছন থেকে ভারাক্রান্ত স্বরে ডেকে উঠল। নির্ভারকে থামতে দেখে পুনরায় চলে যাওয়ার সুযোগ না দিয়ে দ্রুত পদে নির্ভারের সামনে গিয়ে দাঁড়ালো। বিমর্ষ স্বরটাকে রাগের স্বরে রূপান্তর করে তেজ নিয়ে শুধালো। আপনি আমার কল রিসিভ করেন না কেন? তোমার কোনো প্রয়োজনীয় কথা থাকতে পারে বলে মনে হয়নি, তাই অযথা ফোন রিসিভ করিনি। তৎক্ষণাৎ এমন অবজ্ঞসূচক উত্তর পেয়ে অর্থির মন আরও ভারাক্রান্ত হলো। চেষ্টা করেও স্বরটাকে আর কঠোর রাখতে ব্যর্থ হলো। পাশে দাঁড়ানো দুটো ছেলের পানে একবার তাকিয়ে বলে উঠল। ঠিক আছে, এরপর থেকে ফোন রিসিভ করবেন, সব প্রয়োজনীয় কথা বলবো আপনার সাথে। বিমর্ষ স্বরে এমন বোকা জবাব পেয়ে নির্ভারে হাসি পেলেও হাসল না। সুযোগ পেতে অর্থের নত মস্তকের পানে তাকিয়ে রইল নিষ্পলক। মেয়েটার অভিমান, কষ্ট সব যেন বুঝতে সুফল। বুঝেও যেন কিছু বুঝতে চাইল না নির্ভার। কিছু পলক তাকিয়ে থাকার পর ভারিক্য স্বরে আদেশ দিল। এখন এখান থেকে যাও। যার কথা শুনতে অর্থির ছলছল চোখে তাকালো। ওই চোখ দুটো দৃষ্টিগোচর হতে নির্ভার তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। অর্থি নিজেকে শক্ত রাখার চেষ্টা করে অনুরোধের স্বরে শুধালো। আমার ফোন রিসিভ করবেন তো? না, এখন যাও। জবাবে অসম্মতি পেয়ে অর্থি পুনরায় নাছরবান্দার মতো আওড়ালো। কেন ধরবেন না? ধরতেই হবে আপনাকে, বলুন ধরবেন। নির্ভার এবার থমকে উঠল। তোমাকে যেতে বলেছি না পাগল মেয়ে, যাও এখান থেকে। অন্য দুটো ছেলের সামনে এমন ধমক খেয়ে অর্থির চোখের বাঁধ ভেঙে গেল। এক ফোঁটা অশ্রু ঝরল। তা দেখতে পেয়ে নির্ভার নিজের মুঠ শক্ত করে ধরল। অর্থি আর কোনো উচ্চবাচ্য করল না। নির্ভারের দিকে একটা অশ্রুসিক্ত চাহনি নিক্ষেপ করে ছুটে যেতে চাইল। তখনই শ্রবণ হলো এক অকল্পনীয় বাক্য। আমার সাথে একটা ডেটে যাবে অর্থি? অর্থের পা দোখানায় স্থির হলো। পিছু ঘুরে পুনরায় অবাক নেত্রদয় স্থাপন করলো নির্ভারের পানে। ঠিক শুনল নাকি ভুল তা বিচার বিবেচনা করার আগেই নির্ভার পুনরায় বলে উঠল। কাল সকাল থেকে সন্ধ্যা আমার সাথে কাটাবে, শুধু একটা দিন। অর্থে নিজের হাতের পিঠে নিজের কপাল মুছে নিল। এত মেঘ না চাইতেই বৃষ্টি স্বরূপ হঠাৎই যেন মন পুলকিত হলো। সায় জানাতে গিয়েও কি মনে করে মুখটায় আধার ঘনিয়ে এলো। নেতিয়ে যাওয়া কণ্ঠে উচ্চারণ করলো। কিন্তু কাল তো শুক্রবার, ছুটির দিনে আমি কিভাবে মানে? জবাব পেয়ে নির্ভার হাসল। নির্লিপ্ত স্বরে বলল। আমার মতো বেকার ছেলে টিউশনি বন্ধ দিয়ে নিশ্চয়ই অন্যদিন কাউকে সময় দিতে পারবে না। প্রপোজাল দিয়েছি, অ্যাকসেপ্ট করা কিংবা রিজেক্ট করা সব তুমি নির্ধারণ করবে। অর্থে এক মুহূর্তে কিছু ভাবল। পরক্ষণে নিজেও আলতো হাসি ফুটিয়ে সম্মতি জানিয়ে বলে উঠল। তাহলে কাল দেখা হচ্ছে সিনিয়র। কাল সারা দিন তাহলে আমি পাচ্ছি, তাই তো? প্রশ্ন পেয়ে নির্ভার আর সেখানে দাঁড়ালো না। আর্থিকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে উচ্চারণ করে গেল। এখন ক্লাসে যাও মেয়ে, নসিবে থাকলে ঠিক দেখা পাবে। আর্থির হঠাৎ করে মনটা খুশিতে ভরে উঠল। এমন কিছু সে কখনোই ভাবেনি। খুশি মনেই ক্লাসের দিকে এগিয়ে যেতে নিজের বেস্ট ফ্রেন্ডের দেখা পেল। তাকে দেখতেই দৌড় লাগালো। তার এই বান্ধবী ছাড়া যে কালকের মিশন ইনকমপ্লিটই থেকে যাবে। আর এমনটা হলে যে সদ্য দেখার স্বপ্নটা ভেঙে গুড়িয়ে যাবে। মেডিকেলের পার্কিং এসে গাড়ি থামালো রায়ান। নিশাত নামতে যাবে তখনই তার একটা হাত টেনে ধরল রায়ান। নিশাত বাধা পেয়ে প্রশ্নাত্মক চোখে তাকালো। রায়ান হাত ছেড়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। অফ পিরিয়ডের সময় আমার কেবিনে আসবে। আজ রায়ানের কোনো ক্লাস নেই নিশাতদের ডিপার্টমেন্টে। নিশাত তা ভালোই জানে। আর ছুটি শেষে তো এই লোকের রুমে এমনিতেই যাবে। তাহলে এখন অর্ডার দিচ্ছে কেন? বুঝতে না পেরে ভুরুকুচকে জিজ্ঞেস করলো। কেন? স্বামীরা ডাকলে কোনো কারণ ছাড়াই আসতে হয়, আর এটাই কারণ। নিশাতের ভুরু আরও কুচকালো। কি আজব লজিক! হ্যাঁ না কিছু না বলে নিশাত নেমে পড়ল। অপর পাশ দিয়ে রায়ানও বেরিয়ে এসে দুজনে আগে পিছে হেঁটে গেল মেডিকেল কলেজের ভেতরে। প্রথম ফ্লোরে আসতেই দুজনের পা থেমে গেল। সামনে মুস্কান দাঁড়িয়ে আছে। নিশাত স্থির দাঁড়িয়ে একবার মুস্কানের পানে তাকিয়ে আর চোখে নিজের স্বামীর পানে দেখল। রায়ানের চোখ মুখ এক মুহূর্ত কঠোর রূপ ধারণ করলো। রায়ান দু পা এগিয়ে এসে নিশাতের বরাবর দাঁড়িয়ে গম্ভীর অথচ নিচু স্বরে নির্দেশ দিল। ক্লাসে যাও। নিশাতের কেন জানি ইচ্ছে হলো না এদের দুজনকে ছেড়ে ক্লাসের দিকে যেতে। তার ভয় হচ্ছে নাকি রাগ বুঝতে তা না পারলেও
রায়ানের গম্ভীর স্বরের নির্দেশ পেয়ে আর দাঁড়ানোর সাহস হলো না। পা বাড়িয়ে সামনে অগ্রসর হলো নিশাত। নিশাত যেতেই রায়ানও নিজের কেবিনের উদ্দেশ্যে এগিয়ে গেল। নিজের পেছনে মুস্কানের আগমন ঠিক ঠাউর করতে পারল। এলিভেটরের সামনে দাঁড়িয়ে শুধু একটা বাক্য উচ্চারণ করলো। যদি এক পা বাড়ানোর চেষ্টা করিস তাহলে ভুলে যাবো তুই কখনো আমার বন্ধু ছিলিস। আর কালকের পর আমাদের মাঝে কোনো সম্পর্ক অবশিষ্ট আছে বলে মনে হয় না। কথা শেষ করে রায়ান চলে গেলেও মুস্কানের পা থেমে রইল। কাল যা করেছে তার জন্য অনুতপ্ত না হলেও রায়ানের এভাবে চলে যাওয়ায় আর এমন বাক্য শুনে মুস্কানের মন মস্তিষ্ক আধারে ঘিরে ধরল। এ প্রথম রায়ান তাকে এভাবে ইগনোর করলো। এতদিন অন্তত বন্ধু হয়ে পাশে তো ছিল। মুস্কানের নেত্রদায় ঝাপসা হয়ে এলো। তবে তা বন্ধুকে হারানোর কষ্টে নাকি নিজের জিতকে পূরণ করতে না পারার অপারগতায় ঠিক বোঝা গেল না। মুস্কানের মনে হলো এই সব কিছুর জন্য ওই মেয়েটাই দায়ী। দুদিন এসেই সব পাল্টে দিয়েছে। রাগে কষ্টে হাত দুটো মুষ্টিমেয় করে নিল। কিছুক্ষণ রায়ানের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের কেবিনের দিকে অগ্রসর হলো। দুটো ক্লাস শেষে স্বামীর আদেশ পালন করতে তার কেবিনের দিকে অগ্রসর হলো নিশাত। অধর কোণে লেগে আছে এক টুকরো হাসি। কাল রাতের পর থেকেই তার কেন জানি হাসি সরছে তার ঠোঁটের কোণে থেকে। সব কিছুতে যেন ভালো লাগা কাজ করছে। স্বামী তাকে ধীরে ধীরে মেনে নিচ্ছে। এটা বোঝাতেই যেন ভালো লাগায় মন ছুঁয়ে যাচ্ছে। খুশি মন নিয়েই কেবিনের দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর। কাম ইন। গম্ভীর স্বর শুনেই নিশাতের হাসি মুখটা গোমরা হয়ে উঠল। লোকটা সর্বদা এত হাই টেম্পারে থাকে কেন আল্লাহ মালুম জানে। বেশি ভেবে সময় কষ্ট না করে দরজা খুলে ভেতরে ঢুকলো। কারো আগমন হেতু রায়ান চোখ তুলে নিশাতকে দেখতে পেয়ে গম্ভীর স্বরটাকে মোলায়েম করে বলে উঠল, ওহ মাই মিসেস, কাম ক্লোজার। হঠাৎ স্বরের পরিবর্তন হতে দেখে আর সবই মাই মিসেস সম্বোধন শ্রবণ করে নিশাত লজ্জা পেল। হৃদস্পন্দনের হারও বৃদ্ধি পেল। একটু এগিয়ে টেবিলটার সামনে দাঁড়িয়ে পড়ল। নিশাতকে দূরেই দাঁড়িয়ে থাকতে দেখে রায় নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নিশাতের সামনের টেবিলে হেলান দিয়ে বুকে দুহাত গুজে দাঁড়ালো। গভীর দৃষ্টি নিশাতের শ্যামবর্ণ মুখপানে। নিশাতের নাকের ডগায় আর থুতনি জুড়ে হালকা ঘামের আস্তরণ জমেছে, যা দৃষ্টিগোচর হতেই রায়ান বিনা বাক্য ব্যয়ে নিশাতকে একটানে কাছে এনে নিজে সরে গিয়ে টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড় করালো। হঠাৎ করে এমন টান পড়ায় নিশাত একটু ঘাবড়ে গেল। নিশাতকে আরও ঘাবড়ে দিতে তৎক্ষণাৎ নিশাতের দুহাতের বাহু ধরে হালকা উঁচু করে টেবিলের উপর বসিয়ে দিল। নিশাত মুখ তুলে কিছু বলতে যাবে, তার পূর্বে রায়ান ঝুঁকে এক হাত নিশাতের পাশের টেবিলের উপর ঠেকিয়ে রেখে অন্য হাত নিশাতের মুখপানে বাড়ালো। এত কাছাকাছি রায়ানকে দেখে নিশাত অস্থির হয়ে বলতে চাইল, আরে কি করছেন আপনি? দূর। বাঁকা শেষ হওয়ার আগেই রায়ান বাধা স্বরূপ বলে উঠল, আমাকে কোনো কাজে কখনো বাধা দেবে না চড়ুই পাখি, শান্ত থাকবে সর্বদা। বলে বৃদ্ধা আঙুলের সাহায্যে নাকের ডগায় জমা ঘামটুকু মুছে দিল। হাত নামিয়ে থুতনিতে জমা ঘামটুকু আলতো স্পর্শে মুছে দিল। একবার ভাবলো হিজাবটাও খুলে দিবে, কিন্তু পরবর্তী আরও ক্লাস আছে বিধায় খুলল না। কাজ শেষ করে নিশাতের আনত মুখের পানে পূর্ণ দৃষ্টি দিল। কপলের দিকে নয়ন যুগল পড়তে চরের কথাটা মাথায় এলো। যদিও এখন আর মুখে দেখে বোঝার উপায় নেই যে কেউ এখানে আঘাত করেছিল। সেখানে নিজের আঁখি দুটো কিছু পল স্থির রাখলো রায়ান। হঠাৎ একটা শুষ্ক ঢোক গিলে কি মনে করে শুধালো, আমি তোমার এই গালে কাল মেরেছিলাম তাই না? এতক্ষণ লজ্জায় নত হয়ে থাকা নিশাত অকস্মাৎ এমন পাশে মাথা উঠালো। এখন এমন একটা প্রশ্নের হেতু খুঁজে পেল না। কালই মারলো আর আজই ভুলে গেল বুঝি। স্বামীর পানে তাকিয়ে মাথা নেড়ে ছোট করে বলল, কেন? তাহলে এখন একটু আদর দেই মিসেস। প্রশ্নের পিঠে তৎক্ষণাৎ এমন অভাবনীয় আবদার শুনে নিশাতের ছোট বদনখানি শিউরে উঠল। রায়ানের চোখের ভেতর আজ যেন অন্য কিছু দেখতে পেল। বুঝতে সক্ষম হলো স্বামী তার মজার মুডে নেই। স্বামীর থেকে প্রথম চাওয়া এবং প্রথম অনুভূতি। আবদার শুনে লজ্জিত হলো আনন্দ। চোখ দুটো সরিয়ে নিল। মুখে বলতে চাইলো, মেরেছেন তো কাল, তাহলে আজ যেমন আবদারের মানে কি? অথচ মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু এটা তো একটা হাসপাতাল। জবাব পেয়ে রায়ান কিঞ্চিত বাঁকা হাসল। তখনও নিজের একান্ত নারীর মুখপানে তাকিয়ে সেভাবে থেকেই হাসি মুখে জানালো, তাহলে কি বাড়িতে গিয়ে সুযোগ দিতে চান? কিন্তু ততক্ষণে যে অনেকটা দেরি হয়ে যাবে মিসেস, সো মে আই? অনুমতি চাইলো, উত্তর পাওয়ার অপেক্ষা করল না। নিজের মুখটা নামিয়ে আনলো। রায়ান কাছে এসেছে বুঝতে পেরে নিশাত চোখ মুখ খিচে বন্ধ করে নিল।
প্রথমবারের মতো নিজের একান্ত নারীর কপলে স্নিগ্ধ স্পর্শ এঁকে দেওয়ার জন্য ওষ্ঠদায় এগিয়ে আনলো রায়ান। যখনই তা চুই চুই তখনই পেছন থেকে একটা পুরুষালী স্বরের বাক্য ভেসে এলো। রায়ান শোন, আকাশ ফোন করে বলল তো কে জানো। এই অবধি বলে চুপ করে গেল। এমন মুহূর্তে কারো আশায় রায়ান বিরক্ত হয়ে সরে দাঁড়ালো। পিছনে ফিরে আবিদকে বিনা নক করে আসার জন্য খেয়ে ফেলা দৃষ্টিতে তাকালো তার পানে। আর নিশাত আবিদের আগমনেই লজ্জায় টেবিল থেকে নেমে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। আবিদ তো দুজনকে একসাথে এত কাছাকাছি দেখে হ্যাং মেরে কথা বন্ধ করে দাঁড়িয়ে আছে। সে কি ভুল দেখল? রায়ান আর তার বউ এত কাছাকাছি। কিছু মুহূর্ত সেভাবে চুপ করে থাকার পর অকস্মাৎ হেসে বলল, আমি দেখেও কিছু দেখিনি, বিশ্বাস কর। ইউ গাইস কন্টিনিউ প্লিজ। বলেই পেছন ঘুরে দরজা অবধি গিয়ে স্থির হয়ে গেল। মাথাটা একপাশে ঘুরিয়ে রায়ানের পানে তাকিয়ে ভুরু নাচিয়ে কটাক্ষ করে জিজ্ঞেস করলো, বাই দ্য ওয়ে দোস্ত, না মানা বউকে কাল মেরে দিয়ে আজকে কেবিনের মধ্যেই শুরু হয়ে গেলি যে? সেলফ কন্ট্রোল নেই নাকি তোর? জানতাম না তো। রায়ান তখনও কঠোর দৃষ্টিতে তাকিয়ে বন্ধুর পানে। প্রশ্নের বিপরীতে জবাব না দিয়ে নিজেই গমগমে গলায় আওয়াজ তুলল, কি বলতে এসেছিস বলে বিদায় হ। এমন গমগমে সুরকে আবিদ পাত্তা দিল না। রায়ানের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে চুলের মধ্যে এক হাত বুলিয়ে বলে উঠল, আকাশ বলছে তুই যেন ভাবিকে নিয়ে দ্রুতই চলে যাস। রিমি ভাবির আবদার এটা, তোকে ফোনে পাচ্ছিল না তাই আমাকে জানাতে বলল। থেমে একটু ভাব নিয়ে বলে উঠল, আকাশ বড় একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে বুঝলি, আমাকে এমন একটা সিন দেখানোর জন্য। যাই আঙ্কেলকে ফোন করে তার ছেলের রোম্যান্সের হিস্ট্রিটা বিশ্লেষণ করে আসি। বলে মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে গেল। সে ভালোই একটা জিনিস খুঁজে পেয়েছে তার বন্ধুটাকে পচানোর জন্য। আহ কি মজা! আঙ্কেলকে এসব না জানালেও বন্ধুদের তো এখনই খবরটা জানাতে হবে ভেবে দ্রুত পা চালালো আবিদ। নয়তো দেখা যাবে রায়ান এখনই তার গাল লাল করে দিল। আবিদের যাওয়ার পানে তাকিয়ে রায়ান ধমকে উঠল। বেয়াদ্দপ! বলে নিশাতের পানে তাকাতে যাবে তখনই নিশাত দৌড়ে কেবিন রুম থেকে বেরিয়ে এলো। তার এতক্ষণে লজ্জায় মরে যেতে ইচ্ছা হচ্ছিল। আবিদের কথা শুনে নিশাতের মনে হচ্ছিল এখনই মাটি ফাঁক করে ঢুকে যাক। ইস কি লজ্জার! এখন লোক দুটোর সামনে কিভাবে মুখ দেখাবে সে? নিশাতকে কিছু না বলে চলে যেতে দেখে রায়ান আরও বিরক্ত হলো। পেছন থেকে জোরে ডেকে উঠল, চড়োই আমার কথা শুনে যাও। কিন্তু নিশাতকে আর পায় না। সে এক দৌড়ে উধাও। নিশাতকে না থেমে এত জোরে দৌড়ে যেতে দেখে রায়ান রেগে গম্ভীর স্বরে ধমকে বলে উঠল, কথা না শোনো অন্তত আস্তে দৌড়াও স্টুপিড। নিশাত তার ননদের রুমে শাশুড়ি আর ননদের সাথে বসে আছে। দুজন মিলে তাকে সাজাতে ব্যস্ত। নিশাত দুপুরে রায়ানের কথা না শুনল। রায়ান পরবর্তীতে বলেছে আজ নাকি আকাশদের বাসা থেকে তাদের ইনভাইটেশন আছে। নিশাত শুনেই খুশিতে আত্মহারা। প্রথমত এই প্রথম বাড়ি থেকে বেরিয়ে অন্য কারো বাসায় বেড়াতে যেতে পারবে স্বামীর সাথে। আবার রিমি আর আহাদ দুজনকেই তার ভীষণ পছন্দ হয়েছে। ও বাড়িতে গেলে আহাদের সাথে অনেকটা সময় কাটাতে পারবে। তাই আজ তারা দ্রুতই হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে। রায়ান এসে তার মাকে বলেছে আজ তারা হাসপাতালের আকাশদের বাসায় বেড়াতে যাব। কথাটা শুনতে রিমি বেগম বেছে বেছে সুন্দর একটা শাড়ি পুত্রবতীর হাতে ধরিয়ে দিয়েছে। শুধুমাত্র বিয়ের রাতে নিশাত শাড়ি জড়িয়েছিল পরনে, তারপর ছুঁয়েও দেখেনি। তাই আজ শাড়ি দেখে একটু ভীতই হয়েছে। অন্যত যাবে সেখানে যদি ঠিকমতো চলতে না পারে, এই ভয়ে দোনামোনা করলেও কাজ হয়নি। রিমি বেগম নির্দেশ দিয়েছে শাড়ি পরতে হবে তাকে, তাই আর নিশাত বাধা দেয়নি। শাশুড়ি নিজের হাতে তাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর এখন সে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, কারণ একমাত্র ননদিনী তাকে নিজের হাতে সাজিয়ে দিতে ব্যস্ত। বারণ করা সত্ত্বেও বারণ শোনেনি অর্থী। তাই নিশাতের কাছে আর কোনো উপায়ও ছিল না। নিশাতের পরনে একটা লাল পেড়ে কালো রঙা শাড়ি, পাড় জুড়ে স্টোনের কাজ করা। শাড়ির রঙটা দেখেও নিশাতের একটু মন খারাপ হয়েছিল। সে কালো পরলে তাকে নিশ্চয়ই আরও কালো দেখাবে, কিন্তু শাশুড়ির মুখের উপর কিছুই বলেনি। অর্থী সেদিনের মুখে কিছু প্রসাদরিণী লাগিয়ে দিয়ে চোখের নিচে হালকা করে কাজলও দিয়ে দিল। রিমি বেগম একটা একজোড়া স্বর্ণের দুল আর একটা গলার মালা পরিয়ে দিল। নাকে আগে থেকে পরা একটা নাকফুল থাকা সত্ত্বেও তা খুলে রেখে
ডায়মন্ডের পাথর বসানো একটা নাকফুল পরিয়ে দিল। কাজ শেষ হতে রিমি বেগম এবং অর্থী একসাথে আয়নার পানে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, একবার আয়নার দিকে তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে তোমাকে। শ্যামলা মেয়েদের কালো শাড়িতে বুঝি ভালো লাগে? নিশাতের মুখটা এখনো এইটুকু হয়ে আছে। সে গোমরা মুখ আয়নার পানে তাকালো। আয়নায় নিজেকে দেখে কিঞ্চিত হাসি ফুটে উঠল মুখের কোণে। শাশুড়ি ননদের ভাষ্য মতে অনেক সুন্দর দেখালেও তার কাছে মনে হলো সে যতটা ভেবেছিল তার থেকে বরং তাকে আরও ভালোই লাগছে। আয়নের মধ্যে নয়ন নিবিষ্ট থাকাকালীন দরজা থেকে শুনতে পেল এক পুরুষালী শান্ত স্বর। আম্মু, তোমাদের হয়েছে? আস্তে আস্তে সে স্বরটা আরও নিম্ন হতে দেখে পেছন ফিরতে চাইল। তখনই আয়নার ভেতর আরও একজোড়া মুগ্ধ আখিদয় ভেসে উঠল। একজোড়া মায়াবী চোখ আর একজোড়া মুগ্ধতা আর আবেগীয় চাহনির নিটল চোখ মিলিত হলো দর্পণের পিছটে, আর সেখানেই যেন সময় থমকে গেল। আশপাশ নীরব হয়ে উঠল, যেন ওই নয়ন যুগলদয়ের মানবী ছাড়া আর কেউ কোথাও নেই। সব শান্ত স্থির। আজ আকাশের ৩য়তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে কাল রায়ানকে বলেছিল নিশাতকে নিয়ে তাদের বাসায় যেতে। রাগ ভাঙাতে গিয়ে আর এই কথা বউকে জানাতে পারেনি রায়ান। হাসপাতালে আবিদের মুখ থেকে পুনরায় শুনে স্মরণে এসেছিল, তাই তো পরবর্তীতে বউকে সব বলে দ্রুত বাড়ি চলে এসেছে। তবুও এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা শুরু হয়ে গিয়েছে, তাই রায়ান জলদি করার পায়তারি করলো। দ্রুত একটা সাদা শার্ট কালো রঙা স্যুটের সাথে ইন করে পরে নিল। মাথার এলোমেলো চুলগুলো আঁচড়ে নিল। হাতে একটা ঘড়ি পেঁচিয়ে নিয়ে গায়ে হালকা পারফিউম মেখে নিয়েই তৈরি হয়ে নিল। ঘড়িতে সময় দেখলো 7:12 বাজে। রায়ান আর অপেক্ষা করতে চাইল না, যেহেতু বারবার বলেছে দ্রুত যেতে চাই, তাই জলদি যাওয়ার চেষ্টা করলো। ব্লেজারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল বউয়ের খোঁজে। অর্থির রুমের সামনে এসে দরজা খোলা থাকায় আর নক করলো না। তার জানা মতে মা আর বোন আছে নিশাতের সাথে, তাই রুমের ভেতরে প্রবেশ করতে করতে মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠল, আম্মু, তোমাদের হয়েছে? শুরুতে স্বরটা ভারী শোনালেও শেষে তা শান্ত ধীর রূপ ধারণ করল। দর্পণের পৃষ্ঠে একান্ত নারীর মোহনীয় রূপ দেখে চোখ স্থির হলো। গলার স্বর অবরোধ শুরু করলো। হৃদস্পন্দন হলো তীব্রতার। শ্যামপর্ণা রমণীর কাজল দেওয়া ভাষা ভাষা আখিদয়ের পানে নিজের নয়ন যুগল মিলিত করে নির্নিমেষ তাকিয়ে রইল। ছেলেতে বৌমার পানে এমন করে তাকিয়ে থাকতে দেখে রিমি বেগম আলতো হেসে রুম থেকে বেরিয়ে গেল। অর্থীও তা অবলোকন করে হাসল। রায়ানের ঘোর ভাঙাতে ডেকে উঠল, ভাইয়া, ভাবির তৈরি হওয়া শেষ, কেমন দেখাচ্ছে বলো তো? অর্থীর আওয়াজ পেয়ে দুজনে ঘর থেকে বেরিয়ে এলো। পরস্পরের থেকে চোখ সরিয়ে অন্যত্র তাকালো। নিশাত ননদের সামনে লজ্জিত হলেও রায়ানের ভাবগতি ঠাওর করা গেল না। বোনের প্রশ্নের জবাব না দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল, তোর ভাবিকে দ্রুত পাঠিয়ে দে, আমি নিচে অপেক্ষা করছি। ভাইয়া যাওয়ার পানে তাকিয়ে অর্থী একটু বিরক্তই হলো বটে। তার বড় আব্বু ঠিকই বলে, তার ভাই একটা বেরসিক। কেন এখন নিজের বউয়ের একটু প্রশংসা করলে কি হতো? তার চাহনিতেই বোঝা যাচ্ছিল বউকে দেখে মুগ্ধ হয়েছিল। তাহলে তার সামনে বলে গেলে কি হতো? তার ভাবির কত ভালো লাগতো শুনে। অর্থী একটা বিরক্তিকর শ্বাস ফেলে ভাবিকে ডেকে বলল, ভাবি চলো তোমাকে নিচ অব্দি দিয়ে আসি। নিশাত বসা থেকে উঠে দাঁড়ালো। অর্থীর হাত ধরে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে সদর দরজা পেরিয়ে পার্কিংয়ের কাছে আসলো। সম্মুখে রায়ানকে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে অর্থীকে বিদায় জানিয়ে গাড়ির ফ্রন্ট সিটে উঠে বসলো নিশাত। নিশাতকে বসতে দেখে রায়ানও ড্রাইভিং সিটে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। ধীরগতিতে এগিয়ে চলছে গাড়িটা। গাড়িতে বসা দুটো মানুষই নিশ্চুপ বসে আছে। গাড়ির জানালা খুলে রাখায় মৃদু বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে মানবী দুটোকে। সন্ধ্যা রাত হওয়ায় গাড়ি আর মানুষের ভালোই আনাগোনা সড়ক জুড়ে, তাই বাইরের দৃশ্য দেখার জন্য গাড়িগুলোর হেডলাইটের তীব্র আলোই যথেষ্ট, যদিও আশেপাশের ল্যাম্পপোস্টের আলো জ্বলতে দেখা যাচ্ছে। নিশাত খোলা জানালা দিয়ে মুখ বার করে বাইরের দৃশ্য অবলোকন করতে ব্যস্ত। মানুষের ব্যস্ত পায়ে পথ চলা, গাড়িগুলো দ্রুত ছুটে চলা, এসব দেখে যেন তাদের নিয়ে ভাবতে ব্যস্ত। রায়ান ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে নিশাতকে দেখছে। চড়ুই পাখি আজ বোবা পাখি হয়ে বসে আছে কেন সেটাই বোঝার চেষ্টা করছে। চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই দেখলো রাস্তার পাশে দিয়ে অনেকগুলো ফুলের দোকান।
হলুদ বাতির আলোয় ফুলগুলো যেন অন্যরূপ ধারণ করেছে। দোকানগুলো প্রায় পেরিয়ে যাবে, হঠাৎ করে রায়ান গাড়িতে ব্রেক কষল। অকস্মাৎ ঝাঁকি খাওয়াতে নিশাত বাইরে থেকে চোখ সরিয়ে রায়ানের পানে প্রশ্নাত্মক দৃষ্টি দিল। রায়ান সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করল, 1 মিনিট বসো, আমি আসছি। নিশাত প্রশ্ন করার সুযোগ পেল না, তার আগেই চলে গেল রায়ান। নিশাতে তো না ভেবে পুনরায় জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। রায়ান কিছু মুহূর্ত পর ফিরে এলো। রায়ান এসেছে বুঝতে পেরে নিশাত এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। রায়ান সিটে বসে নির্দেশ দিল। তোমার হাতটা দাও। বাক্য শ্রবণ হতে নিশাত বিস্ময় নিয়ে তাকালো। হঠাৎ হাত চাইছে কেন? ভাবনার মাঝে রায়ান আবারও কথাটা বলে উঠল। নিশাত পুনরায় বাক্য শ্রবণ করে হাতটা বাড়িয়ে দিল। নিচের হাতের উপর রায়ানের হাতের ছোঁয়া পেতেই হাতের পানে তাকিয়ে মুখ হা হয়ে গেল। চোখ দুটোতে রাজ্যের বিস্ময় ভর করল। রায়ান নির্বিঘ্নে হাতে একটা বেলি ফুলের গাছটা পেঁচিয়ে দিল। কাজ শেষ করে নিজের হাত উঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, হয়তো কিছু বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই নিম্নস্বরে আওড়ালো, এখন সুন্দর লাগছে। বলে হাতটা ছেড়ে দিয়ে পুনরায় গাড়ি স্টার্ট দিল। সামনে তাকে এক মনে ড্রাইভ করে গেল, যেন এখানে কিছুই হয়নি বা এখানে সে ছাড়া কেউ উপস্থিতি নেই। কিন্তু নিশাতের চোখ থেকে বিস্ময় হটল না। নিজের ডান হাতটা চোখের কাছাকাছি ধরে পলকহীন তাকিয়ে রইল। মাঝে একবার রায়ানের পানেও তাকালো। স্বামীর কাজে হৃদগহীনে সুখের ঢেউ শুরু হলেও চোখে মুখে অবাকের রেশ ফুটেই রইল। আকাশের ফ্ল্যাটের লিভিং রুমে বসে আছে নিশাত। কোলে বসা ছোট আহাত নিশাত এখানে এসেছে প্রায় আধা ঘন্টা হতে চলল। যখন এলো তখন নিশাতকে দেখতে পেয়ে রিমি খুশি হয়ে জড়িয়ে ধরে বলেছিল, আরে তোমাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে নিশাত, আর এত দ্রুত আসার জন্য আমি অনেক খুশি হয়েছি। তারপর ধরে নিয়ে ভেতরে বসিয়ে দিয়েছে, এইটা সেটা খেতেও দিয়েছে। আর নিশাত ভেতরে ঢোকার আগেই আহাত তাকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিয়েছিল, তাই তখন থেকেই আহাত তার কোলে। এক মুহূর্তের জন্যও নামায়নি। আকাশদের বিবাহবার্ষিকী হলেও আয়োজন খুব বেশি নয়, আবারও কমও নয়। আকাশদের আসল বাড়ি ঢাকাতেই, তবে বাড়ি ছেড়ে এখানে একটা ফ্ল্যাটে থাকে বউ বাচ্চাকে নিয়ে চাকরির সুবাদে। আকাশের মা বাবাও আজ এসেছে। তারা রায়ানকে খুব ভালো করে চিনেন, তাই তার বউকেও খুব সাদরেই গ্রহণ করে নিয়েছে। আর শুধু আকাশের ফ্রেন্ডরা এসেছে, তবে মুস্কানকে বলেনি, হয়তো ওই ঘটনার জন্যই। এদের সবাইকে নিশাত একটু আটটু চিনে, তাই খুব একটা খারাপ তার লাগছে না। আর আহাত তো আছেই তাকে সাথ দেওয়ার জন্য। আপাতত সবাই লিভিং স্পেসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশ খুব খাওয়ার আয়োজন করেছিল, তবে তার বন্ধুরা মিলে কেকের আয়োজন করেছে। তাদের একটাই কথা, কেকও কাটতে হবে। সবাই তার জন্যই অপেক্ষা করছে। রিমি তার রুমে বসে হালকা সাজতে ব্যস্ত। নিশাত সেই রুমে বিছানায় আহাতকে নিয়ে মজা করতে ব্যস্ত। রিমি তা খেয়াল করে হাসি মুখে বলে উঠল, তোমাদের দুটোর খুব ভাব হয়েছে তাই না? মনে হচ্ছে আমি না তুমি ওই মা। হাসি মুখের বাক্য শুনে নিশাতও আলতো হাসল। হাসতে হাসতেই বলে উঠল,